বিয়ে করবে আমাকে? উত্তরে সে বলেছিল, নিজের চেহারা দেখেছিস আয়নায়? আমি হলাম এই কলেজের সব থেকে সুন্দর ছেলে। আমার পিছে কত মেয়ে ঘুরে জানিস, কাউকে পাত্তাও দেই না, আর বিয়ে করব তোকে? দেখ, তোকে যে বান্ধবী বানিয়ে সাথে রেখেছি, এটাই তোর ভাগ্য। বাচ্চা মেয়ে একটা। আমি মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে এসেছিলাম। কোনো কথা বলিনি, কারণ সত্যিই ওর মতো সুন্দর ছেলে আমাকে কেন বিয়ে করবে? কত সুন্দরী মেয়ে ওর পিছে ঘুরে। কিছু বলিনি ঠিকই, তবে প্রচন্ড কষ্ট পেয়েছিলাম। বুকের ভেতরটা যেন খা খা করছিল। বাসায় এসে দরজা বন্ধ করে সেদিন সত্যি আয়নায় নিজেকে অনেকক্ষণ দেখেছিলাম আর কেঁদেছিলাম। আর ভেবেছিলাম, কালো হয়ে জন্মানো কি পাপ? আমি এমনিতে তেমন সাজগোজ করতাম না, পার্লারে যাইনি কখনো। বাবা বলে আমার চেহারা নাকি খুব মায়াবী। এই কথাটা যখন শুনি তখন আমার ভীষণ হাসি পায়। যে ছেলেটাকে বিয়ের কথা বলেছিলাম সে আমার থেকে বেশ বড়। সে যখন অনার্স তৃতীয় বর্ষে, আমি তখন কেবল ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। আমার বোনের ক্লাসমেট ছিল সে। প্রায় বাসায় আসতো, কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়ে যায়। ওর নাম রাফিন। খুব ভালো লাগতো ওকে আমার। ভালোবেসে ফেলেছিলাম ওকে আমি প্রচন্ড। যদিও এর আগে কখনো বলিনি ওকে আমি। এখন মনে হচ্ছে না বলাটাই বোধহয় ভালো ছিল। আপুরা সবাই ঘুরতে গেছিল, তাই আমাকেও নিয়ে গেছিল। একসময় রাফিন দেখি একা দাঁড়িয়ে আছে। তখনই আমি কথাগুলো বলেছিলাম রাফিনকে। এতটা অপমানিত হতে হবে ভাবিনি। রাফিন আমার বোনের খুব ভালো বন্ধু, তাই ভয় লাগছিল রাফিন আপুকে বলে না দেয়। রাফিনকে আমি আগে ভাইয়া বলে রাখতাম। তারপরও একদিন বলল, আমরা যেহেতু ফ্রেন্ড তাই নাম ধরে রাখতে সমস্যা নেই। আমি খুব খুশি হয়েছিলাম ওই দিন, যেদিন ও আমাকে তুমি বলার পারমিশন দিয়েছিল। মনে মনে ভেবেছিলাম ও হয়তো আমাকে পছন্দ করে। আসলে ও অনেক বড়লোক ফ্যামিলির ছেলে, তাই ভয়ে কখনো কিছু বলতাম না। আমার মতো কালো মেয়েকে ভালোবাসবেও। এরপর থেকে রাফিন কখনো আমাদের বাসায় আসলে আমি ওর সামনে যেতাম না, আড়াল থেকে দেখতাম ওকে। ও খুব হাসতো। ওর ওই হাসির জন্যই আমি ওর প্রেমে পড়েছিলাম। হঠাৎ একদিন আপু বলল রাফিন নাকি বিদেশ চলে যাবে পড়ালেখার জন্য। শুনে ভীষণ কষ্ট লাগছিল। এতদিন যাও একটু দেখতে পাচ্ছিলাম, তা হয়তো আর হবে না। বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছিল। খুব কান্না পাচ্ছিল। যে মানুষটা আমাকে এত অপমান করলো তার জন্য কেন যে এত খারাপ লাগছে বুঝি না। পরের দিন কলেজে যাব তাই রেডি হচ্ছি, ঠিক তখন কলিং বেল বেজে উঠল। আসছি বলে দরজা খুলতে গেলাম। দরজা খুলে আমি তো একদম অবাক। রাফিন আমার সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখে চলে যাব, ঠিক তখনই রাফিন আমার হাতটা টেনে ধরলো। হাত ধরলেন কেন? ছাড়ুন, আমি আপুকে ডেকে দিচ্ছি। রাফিন বলল, আপনি কেন বলছিস? আজকাল তোকে যে দেখাই যায় না। ওই দিন যে কথাগুলো বলেছিলাম তার জন্য কি এখনো রেগে আছিস নাকি? দেখ, তুই আমার ছোট, তার থেকে বড় কথা আমার সাথে তোর যায় না। আমি যদি তোর মতো একটা মেয়েকে বিয়ে করি তো লোকে কি বলবে বল? আমার ফ্যামিলির সম্পর্কে কোনো ধারণা আছে তোর? আমি একটা কালো মেয়েকে বিয়ে করেছি, সবাই শুনলে হাসাহাসি করবে। তুই এসব কথা আর কখনো বলবি না প্লিজ। বান্ধবী বান্ধবীর মতো থাক, কিন্তু কিছু করিস না প্লিজ। হাত ছাড়ুন, আমার ওসব কিছুই মনে নেই। আমি কলেজে যাব, হাত ছাড়ুন। রাফিন বলল, তোর আপুকে ডেকে দে। আসলে আমি আজ বিকেলে চলে যাব, তাই আন্টিদের সাথে দেখা করতে এসেছি। ভালো থাকিস তুই, দেখিস তোর খুব ভালো একটা বর হবে। আড়াল থেকে শুনলাম রাফিন 5 বছরের জন্য বিদেশ যাচ্ছে। মনটা অনেক খারাপ হয়ে গেল। কলেজ যাইনি সেদিন আর। একটা পুকুরের ধারে বসেছিলাম কলেজ টাইম শেষ না হওয়া পর্যন্ত। আমি কি আসলে রাফিনকে ভালোবাসি, নাকি এটা ওর প্রতি আমার মোহ? এসব ভাবছিলাম বসে বসে, আর নীরবে কাঁদছিলাম। কলেজ টাইম শেষ হয় 2টার সময়। আমার বাসায় ফিরতে 2:30 বেজে গেল। আজ হেঁটেই বাসায় ফিরেছি। বাসায় ফেরার সময় মনে হচ্ছিল কেউ ফলো করছে আমাকে। মন ভালো না, তাই ভালো করে খেয়াল করিনি। বাসায় ফেরার পর দেখলাম আপু রেডি হচ্ছে এবং জিজ্ঞেস করলাম, আপু কোথায় যাচ্ছ? আপু উত্তরে বলল, আর বলিস না, রাফিনকে এয়ারপোর্ট ছাড়তে যাচ্ছি। বললাম যাব না, ও শুনলই না। বলল ওর সব ফ্রেন্ডস ওকে ছাড়তে না গেলে ও নাকি যাবেই না। এর কোনো মানে হয় বল? আমরা সব ফ্রেন্ডস যাবো একসাথে। তুই ফ্রেশ হয়ে নে যা, আমি রেডি হতে লাগি। ফ্রেশ হয়ে তুইও রেডি হ জলদি। আমি, হ্যাঁ তুই, আমি কেন রেডি হব? আপু বলল, ওমা, আমি তো জানতাম রাফিন তোরও ফ্রেন্ড। তো তুই যাবি না? ঠিক আছে, না গেলে নাই, আমি একাই চলে যাব। কথাটা বলে আপু মুচকি হেসে দিল। তুমি হাসছো কেন আপু? আপু বলল, কই হাসলাম? যদি যেতে চাস তো 15 মিনিটের ভেতর রেডি হবি। আর কথা না বাড়িয়ে রেডি হতে চলে গেলাম। ও ভালো নাইবা বাসুক, আমি তো ভালোবাসি ওকে। আর কবে দেখা হবে তার ঠিক নেই। কোনোদিন হয়তো আর দেখাই হলো না। আপু বলল, সে যদি হলো তোর? সে যদি বলল, আমি আসছি আপু। আপু বলল, কিরে, বললি যাবি না, এখন দেখছি সেজেই যাচ্ছিস। ব্যাপার কি বলতো? আমার কোনো ফ্রেন্ডের প্রেমে পড়লি নাকি আবার? সে যদি বলল, কি যে বলো আপু, এমন করলে কিন্তু যাব না আমি, দেখো। হ্যাঁ, সে তো দেখতেই পারছি, চল এখন জলদি, ওরা সব বাইরে গাড়িতে ওয়েট করছে। সে যদি বলল, ওরা কে কে? আরে রাফিন 2টা গাড়ি নিয়ে এসেছে। সে যদি বলল, মানে রাফিন ভাইয়াও গাড়িতে আছে? মনে হয়, চল তো গিয়ে দেখি। সে যদি বলল, আপু তুমি যাও, আমি আসছি। আচ্ছা জলদি আয়। নিচে গিয়ে দেখি আপু অলরেডি গাড়িতে উঠে বসে আছে। গাড়ি পুরো ভরা। কেউ একজন আমার হাতটা টান দিয়ে ভেতরে বসালো। পরে খেয়াল করলাম ওটা রাফিন। শেষমেশ ওর পাশে বসলাম। আমার কপালটাই খারাপ, না জানি আবার কি বলে অপমান করে, ধুর ভাল লাগে না। রাফিন বলল, কি রে সেজুতি, এত সেজেছিস যে বিয়ে বাড়ি যাচ্ছিস নাকি? এই বলে হেসে দিল।
আসলে এই লোকটা সবসময় আমাকে অপমান করার জন্য রেডি হয়ে থাকে। সে যদি বলল, আপু আমি যাব না, গাড়ি থামাও। আপু বলল, আরে তোর কি মাথা খারাপ নাকি, এখন গাড়ি কিভাবে থামাবো, তাহলে রাফিনে দেরি হয়ে যাবে, চুপ করে বসে থাক তুই। সে যদি বলল, তাহলে আমি পেছনে বসবো, তুমি এখানে বসো। আপু বলল, আরে চুপ করে বসতো, আর অল্প একটু পথ, চলে আসছি প্রায়। তাকিয়ে দেখি রাফিন মুচকি হাসছে। ব্যাপারটা কিছুই বুঝলাম না। আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম, সবাই এক এক করে নেমে গেল। আমি আর রাফিন পাশাপাশি, সবাই নেমে এক সাইডে দাঁড়ালো। আমি যেই উঠতে যাব, ওড়নাটায় টান লেগে রাফিনের কোলের উপর পড়ে গেলাম। রাফিন সাথে সাথে আমাকে উঠিয়ে দিয়ে বকা দিতে লাগলো, দেখে উঠতে পারিস না, কানা নাকি তুই। সেজুতি বলল, আমার ওড়না আপনার পায়ের নিচে আটকে আছে। ও সরি, আমি আসলে। সেজুতি বলল, থাক হয়েছে, ওড়নাটা ছাড়ুন। আমার খুব খারাপ লাগছিল। এই লোকটা আগে তো এমন ছিল না। যেদিন থেকে ওনাকে প্রপোজ করেছি সেদিন থেকে সবসময় যেন আমাকে অপমান করার জন্য বাহানা খুঁজে। দাম বেড়ে গেছে মনে হয়। রাফিন চলে গেল, মনে হচ্ছে বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। যে মানুষটা আমাকে দেখতেই পারে না তার জন্য কেন এত হাহাকার বুকের ভেতর, মনে হয় এটাই ভালোবাসা। আমি আর আপু বাড়িতে ফিরে এলাম। রাতে আপুর সাথে ঘুমাই আমি। ভেবেছিলাম আজ রাতে চুরি করে রাফিনের ফোন নাম্বার নিব আপুর ফোন থেকে। পরে ভাবলাম না থাক, ফোন দিলে হয়তো আবার অপমান করবে। তার চেয়ে বরং আমি একাই ভালোবাসবো তাকে। ভালোবাসলেই যে পেতে হবে তার তো কোনো মানে নেই। রাফিনের দেওয়া অনেক উপহার আছে আমার কাছে। 2টা কলম, একটা ডায়েরি এবং একটা গোলাপ। এগুলো রাফিন আমাকে আমার জন্মদিনে গিফট করেছিল। গোলাপটা ডায়েরির ভাঁজে রেখে দিয়েছি। যেই ভাঁজে রেখেছি সেখানে অনেক বড় বড় লিখে রেখেছিলাম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি রাফিন। ডায়েরিটা সবসময় নিজের কলেজ ব্যাগেই রাখতাম, যাতে কারো হাতে না পড়ে। এভাবে সময় চলে যেতে লাগলো। যত সময় যেতে লাগলো পড়াশোনার চাপ বাড়তে লাগলো। একটা সময় রাফিনের কথা খুব কম মনে পড়তে লাগলো, পড়ার চাপে। তবে ভুলে যাইনি, রোজ রাতে ওর দেওয়া ডায়েরিটাতে লিখতে ভুলি না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি রাফিন। এভাবে একটা বছর কেটে গেল। রাফিন চলে গেছে আজ 1 বছর। পড়ার চাপ বেড়ে গেছে, তাই অনলাইনে তেমন আসা হয় না। আজ 1 সপ্তাহ পর অনলাইনে আসলাম। অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। তারপর যা দেখলাম, দেখে চোখ আমার কপালে উঠে গেছে। দেখলাম রাফিন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। আমি আগে অনেক খুঁজেছি ওর আইডি, তবে পাইনি। আগে একটু লঙ্গি ডান্স দিয়ে নেই, তারপর অ্যাকসেপ্ট করবো। সন্ধ্যার পর রাফিনের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। করে পড়তে বসেছি, কিন্তু পড়ায় মন বসছে না। তাই ওর ছবিগুলো দেখতে লাগলাম ওর আইডিতে ঢুকে। কিন্তু যা দেখলাম, দেখে মাথায় আগুন ধরে গেল। উনি লেখাপড়া বাদ দিয়ে প্রেম করতেছেন ওখানে। সুন্দরী একটা মেয়ের সাথে ছবি, আর ছবিতে ভরা তার টাইমলাইন। হঠাৎ করে একটা মেসেজ আসলো, দেখলাম রাফিন। রাফিন বলল, হাই। সেজুতি বলল, হ্যালো। রাফিন বলল, কিরে কেমন আছিস? সেজুতি বলল, আছি ভালোই, অনেক ভালো আছি, আপনি? রাফিন বলল, হ্যাঁ আমি অনেক ভালো আছি। সেজুতি বলল, হ্যাঁ জানি। রাফিন বলল, কিভাবে জানলি? আচ্ছা বাদ দে, তোর ভাবিকে দেখেছিস, কেমন বলতো? সেজুতি বলল, ভাবিকে? রাফিন বলল, আরে আমার গফ, ওয়েট ছবি দিচ্ছি। সেজুতি বলল, না থাক, লাগবে না, দেখেছি। আমাকে কষ্ট দিয়ে লোকটা মনে হয় পৈশাচিক আনন্দ পায়। রাফিন বলল, ও আমাদের কলেজের সব থেকে সুন্দরী মেয়ে। আমি আর কিছুই বললাম না, না বলে সাথে সাথে ব্লক মেরে দিলাম ওকে। মনে মনে জিদ হলো আমার, আমি তোর গফের চেয়েও বেশি সুন্দরী হয়ে দেখাবো। একদিন তুই ঘুরবি আমার পিছনে, দেখিস। মনের ভেতর প্রচন্ড জিদ চেপে বসলো সুন্দরী হবার। জানি যদিও কাজটা সহজ না, তবুও যেই ভাবা সেই কাজ। নিজের প্রতি যত্ন নিতে শুরু করলাম। রাফিনকে যখন প্রপোজ করেছিলাম বেশ ছোট ছিলাম তখন, কেবল যৌবনে পা দিয়েছি। যখন বুঝতাম না কিভাবে নিজেকে পরিপাটি রাখতে হয়, কিভাবে থাকলে নিজেকে দেখতে ভালো লাগে। এখন বুঝি এবং নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছি। রাফিনও হয়তো চিনতে পারবে না আমাকে। নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে কিভাবে চোখের পলকে 5টা বছর কেটে গেল বুঝতেই পারিনি। রাফিন এখনো ফেরেনি দেশে। ও প্রায় ফোন করে আপুর কাছে। এখনো পর্দার আড়াল থেকে ওদের কথা শুনি লুকিয়ে লুকিয়ে। এখন আর রাফিনকে তেমন একটা মনে পড়ে না, কারণ ও অন্য কাউকে ভালোবাসে। আর এখন ওর মতো অনেক ছেলে আমার পিছে ঘুরে। তবে ভুলে যাইনি প্রথম ভালোবাসা ও আমার। আজও আমি মনে মনে ওর জন্য অপেক্ষা করি। এদিকে বড় আপুর বিয়ে ঠিক হয়ে গেছে আগামী মাসে। বললে হয়তো বিলিভ করবেন না, আমি সত্যিই গত 5 বছরে কতটা পরিবর্তন হয়ে গেছি। বাবা মা শুধু ভাবেন আমার এই পরিবর্তনের কারণ কি। বাড়িতে আপুর বিয়ের তোড়জোড় চলছে ভীষণভাবে। এর ভেতরে একটা ঘটনা ঘটেছে, সেটা তো আপনাদের বলাই হয়নি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপুর বিয়ে 3 মাস পর আমার বিয়ে। ছেলে আপুরই এক ফ্রেন্ড, তার একটা কাহিনী আছে। রাফিন চলে যাওয়ার পর একটা ছেলে আমাকে সবসময় ফলো করতো। রাফিন চলে যাওয়ার পরে আমি রোজ কলেজে যাওয়ার সময় খেয়াল করতাম একটা ছেলে আমাকে ফলো করেছে। আমি তেমন পাত্তা দিতাম না, ছেলেটাকে কখনো বুঝতে দিইনি যে আমি ওকে দেখে ফেলেছি। আমি এখন কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে উঠে গেছি। জীবনটা অনেক পাল্টে গেছে। সাথে কথাবার্তা, স্টাইল, ড্রেস, সবকিছু রাফিনের জন্য।
তবে সেই ছেলেটা এখন ফলো করে আমাকে, তবে আগের মতো রোজ না, মাঝে মাঝে। সব থেকে অবাক হয়েছিলাম সেদিন, যেদিন ওই ছেলেটা আমাদের বাসায় এসেছিল। সেদিন আমি ভার্সিটি থেকে বাসায় ফেরার সময় ওই ছেলেটাকে দেখিনি, মনে মনে খুব খুশি হয়েছিলাম। আমি বাসায় ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখছি, ঠিক সেই সময় কলিং বেল বেজে উঠলো। বাসা ভর্তি মানুষ, সবাই বিজি আপুকে নিয়ে, কারণ আর মাত্র 2 দিন পরেই আপুর এনগেজমেন্ট। তাই দরজাটা আমাকেই খুলতে হবে। আমি দরজা খুলতে গেলাম, দরজা খুলে তো আমি পুরোই অবাক। আমাকে যে ছেলেটা ফলো করে সেই ছেলেটা আমার বাসায় পৌঁছে গেছে, কত বড় বেহায়া, তাও আবার সাথে এক গাদা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে। এ কি, আপনি এখানে? ফলো করতে করতে ঠিক বাসা পর্যন্ত চলে এসেছেন না? এই আপনাদের মতো বখাটেদের না খুব ভালো করে চেনা আছে। বের হন বলছি এখনই, না হলে মাইট দিয়ে হাত পা ভেঙে ফেলবো একদম। আমি ছেলেটাকে এসব কথা বলছি তখনই ভেতর থেকে আপু এসে আমাকে ছড়িয়ে বলতে লাগলো,